এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন আমাদের একজন ভীষণ প্রিয় সাবস্ক্রাইবার নবনীতা বোসের গল্প পালবাড়ির প্রেত রহস্য। শিবচরণের ভূমিকায় প্রয়াত লেখক সাগর কুমার পাঠক, সৌরভের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, সূর্যর ভূমিকায় আদিত্য, জয়ন্ত আর বীরুর ভূমিকায় শুভদীপ, মনামির ভূমিকায় সুপ্রজা, দেবলীনার ভূমিকায় রুমনা। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়। সকাল সকাল পালেদের বাড়িতে যেন হুলুস্থুল পড়ে গেল। গ্রামের প্রায় সকলে সেদিকেই ছুটে চলেছে। কারণটা হলো পালেদের একমাত্র মেয়ে বসুধার গলা কাটা দেহ পাওয়া গিয়েছে বাড়ির দোতলার কলঘরে। যখন প্রায় সারা গ্রাম হাজির হলো পালেদের বাড়িতে, তখন বসুধার নিথর শরীরটাকে কাঁথায় মুড়ে পুলিশ বাড়ির উঠোনে নামিয়ে এনেছে। পালেদের গিন্নিমা তখন মাথায় হাত দিয়ে অঝোর ঝড়ে বিলাপ করে চলেছে। পালমশাই একধারে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে আছেন। ওদিকে গ্রামের লোকজনের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা গেল। গাঁয়ের লোকজন একে অপরকে বলতে লাগলো, বলি হলোটা কি? মেয়েটার তো 1 বছর হলো বিয়ে হয়েছে, তাহলে কে মারলো কাউকে? মারলোটা কে? আর কে আবার মারবে তাকে? বিয়েতে মদ ছিলুনি, তাই আবার শুনেছি বড় নাকি মানুষ ভালো ছিলুনি, তাই নিজেরই গলা কেটে আত্মহত্যা করেছে বেচারি। বর খুব মায়ের ধর করতে শুনছি, তাই তো বলে আইছিল বাপের বাড়ি, কিন্তু এখানেও কেউ রাখতে চাইতেছিল না, তাই শোকে দাবে মুইরা বাচ্চা গেছে গিয়া। যখন বসুধার দেহটা বাড়ির উঠোন পেরিয়ে রওনা হলো, তখন পালগিন্নি কাঁদতে কাঁদতে মূর্ছা গেছে। তারপর থেকেই যেন মড়ক লেগেছিল বাড়িটাতে। একের পর এক মানুষ অপঘাতে মরতে থাকলো। না, ঠিক অপঘাতে বলা চলে না, কেউ যেন রাতের আঁধারে মেরে রেখে যাচ্ছিল মানুষগুলোকে। সবার আগে বাড়ির চাকর রঘুর মাথা কাটা মৃতদেহ পাওয়া গিয়েছিল উঠোনে। তারপর তাদের ঝি মোক্ষদার। বাড়ির বড় ছেলে রমাকান্তকে মস্তক ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল তারই বিছানায়, আর তার স্ত্রী রমলাকে বিছানার নিচে মাটিতে। সবশেষে যখন বসুধার বাবা সহদেব পালকে মস্তক ছিন্ন অবস্থায় ওই একই কলঘরে যেখানে বসুধার লাশ পাওয়া গিয়েছিল সেখানেই পাওয়া গেল। ততক্ষণে পালগিন্নির সবাইকে হারিয়ে উন্মাদ অবস্থা। তখন তার দাদা রাধাকান্ত রায় আর দেরি না করে তাকে নিয়ে চলে গেলেন নিজের বাড়ি। তারপর থেকে পালেদের বাড়িটা তালাবন্ধ অবস্থায় পড়ে রইল।
একসাথে দুটো গাড়ি এসে দাঁড়ালো পালবাড়ির সামনে। শীতের পড়ন্ত রোদ্দুরে গ্রামের চারিদিক বেশ মনোরম দেখাচ্ছিল। যত দূর চোখ যায় শুধু ফাঁকা মাঠ, ধানের জমি, কোথাও কোথাও গরু চড়ছে। গাড়ি থেকে এক এক করে নামলো সৌরভ, সূর্য, মনামি, জয়ন্ত, আবির, বীরু আর দেবলীনা। এরা সকলেই একই কলেজের বন্ধু। মনামি আর দেবলীনা বাড়িটা দেখেই আনন্দে প্রায় লাফিয়ে উঠল। দেবলীনা বলল, এর চেয়ে ভালো ছুটি কাটাবার জায়গা আমরা বোধহয় আর পেতাম না। কি সুন্দর পুরনো বাড়ি, এর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নিশ্চয়ই অনেক ইতিহাস সাজানো আছে। উফ, কি থ্রিলিং না! আমার তো এখন থেকেই পুরো বাড়িটা ঘুরে দেখার ইচ্ছা হচ্ছে। এবারে সূর্য দেবলীনার কথা শুনে হেসে উঠল। আরে দাঁড়া দাঁড়া, আমাদের হাতে এখনো 2-3 দিন আছে সারা বাড়িটাকে দেখার জন্য। আশা করছি এই 2 দিনে তোর বাড়িটাকে নিয়ে যত রিসার্চ সব শেষ হয়ে যাবে। এই কথায় অন্যরাও সায় দিল। এবারে বীরু এগিয়ে এসে বলল, তার জনগণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে? এই গাড়ি থেকে মালপত্র নামাতে একটু সাহায্য করতে হবে যে। এই আবিরটাও না, এই গাড়ি থেকে নেমে যে কোথায় উধাও হয়ে গেল। এদিকে আস্তে আস্তে সন্ধেও হয়ে যাচ্ছে। গ্রামের দিক, আর এদিকটায় তেমন কোনো জনবসতিও দেখছি না। কোনো সাহায্য পাওয়ার আশা নেই। হ্যাঁ, চলে এসেছি বৎস। সাহায্য করার জন্য একজন বান্দাকেও আমি সঙ্গে এনেছি। এই বলে একজনের দিকে হাত তুলে দেখালো আবির। ব্যক্তিটি তাদের নমস্কার করার ভঙ্গিতে দুবারে হেঁ করে হেসে নিয়ে বলল, আগে আমার নাম শিবচরণ আছে বটে। আমি এই বাড়ির কেয়ারটেকার, আর আমার বউ পার্বতী হলো কি রাঁধুনি। এই বলে আরেকবার জোর হাত করে নমস্কার করল লোকটা। সৌরভ এসে থেকে জিনিসপত্র নামাতেই ব্যস্ত। একবার শিবচরণকে আপাত মস্তক দেখে নিয়ে সে বলল, তা বাবা শিবচরণ, বলছি ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে একটু সাহায্য করে দেখি। এই যে শীতের মধ্যেও কেমন গলদ ঘর্ম হয়ে যাচ্ছি। উফ। এবারে শিবচরণ একটা বিশাল বড় জিপ বের করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আরে আমার মতিচ্ছন্নই বটে দাদা বাবুরা। দেন ব্যাগগুলো দেন তো দিকে, আমি ভিতরে নিয়ে যাচ্ছি। আপনারা আস্তে আস্তে আসেন। সকলে মিলে শিবচরণের পেছনে পেছনে ভেতরে ঢুকল। প্রথমেই গেট পেরিয়ে একটা বাগান। বেশ বড় বাগানটা, তবে অযত্ন যেন কোনায় কোনায় স্পষ্ট ফুটে উঠেছে। চারিদিকে ছোট ছোট আগাছা জন্মেছে, নোনা ধরা দেওয়াল, ইট বালি খসে পড়ছে। মনামি আবিরকে বলল, এস, এত ভালো বাড়িটার কি হাল রে আবির! তোরা বাড়িটা এখনো রেনোভেট করিসনি? দেখ ভাই, খুব বেশি দিন হয়নি বাবা এই বাড়িটা কিনেছে। মাঝে মাঝে হাওয়া পাল্টানোর জন্য আর কি। বাবার আবার একটা গ্রাম গ্রাম বাতিক আছে। শহরে নাকি হাঁপিয়ে উঠলে এখানে চলে আসবে অক্সিজেন নিতে। যাই হোক, বাড়িটা খুব সস্তায় পেয়েছিল বাবা, তাই আর হাতছাড়া না করে কিনে ফেলে। কিন্তু এখন থাকার মতো করা হলেও তখন নজর দেওয়া হয়ে ওঠেনি। সূর্য আবিরকে বলল, আরে কুছ পরোয়া নেই ব্রাদার, আমরা সব গুছিয়ে নেব। এদিকে বাকিরা ততক্ষণে এগিয়ে গেছে। বাড়ির ভেতরে পা রাখতেই গাটা কেমন যেন ছমছম করে ওঠে মনামির। এই আবির, বলছি সারা বাড়িটা কেমন যেন একটা অন্ধকার হয়ে যাচ্ছে না? তাই তো, শিবচরণ এখন আলো জ্বালায়নি দেখছি। বলতে না বলতেই সামনের ঘর থেকে মাথায় ঘোমটা দেওয়া এক দেহাতি পল্লী বধূকে হ্যারিকেন হাতে বেরিয়ে আসতে দেখে মনাবি প্রায় আঁতকে উঠল। ওটা কে? ওটা আমার বউ আছে বটে। কথাটা বলতে বলতে শিবচরণ ঘর থেকে বেরিয়ে এলো। আরে শিব পার্বতীর জুড়িকে কোথা থেকে জোগাড় করে আনলি রে আবির? জয়ন্ত এতক্ষণে মুখ খুলল।
এখানে মোড়ল নাকি বাবাকে এদের ঠিক করে দিয়েছে বাড়ি দেখাশোনা করার জন্য। এই আলো নেই কেন শিবচরণ? ইলেকট্রিক তো আছে বাড়িতে। তাহলে ও তো প্রায় রোজই এই সময় চলে যায় বটে। সবাইকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে সে তাদের উদ্দেশ্যে বলল, আরে আসেন আসেন বাবুরা, দিদিমণিরা, ওই আমার বউয়ের সাথে যান দেখি, নিজের নিজের ঘরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নেন। বাড়ির দোতলায় পাশাপাশি 3টে ঘর বরাদ্দ করা হয়েছে ওদের জন্য। প্রথম ঘরটাতে দেবলীনা আর মনামি গিয়ে ঢুকল। দ্বিতীয় ঘরটিতে সৌরভ, সূর্য আর জয়ন্ত ঢুকে গেল। আর শেষের ঘরটায় আবির আর বীরু। দেবলীনা ঘরের মধ্যে ঢুকেই ভীষণ অবাক হয়ে চারদিকটা ভালোভাবে দেখতে লাগলো। ঘরটা আয়তনে বেশ বড়। ঘরের ঠিক মাঝ বরাবর একটা বিশাল পালঙ্ক, তাদের দুজনের জন্য যেন একটু বেশি বড়। দেবলীনা জানালাগুলো খুলে দিল। পুরনো জানালার পাল্লাটা সামান্য আওয়াজ করে খুলে যেতেই একরাশ হাওয়া ঢুকে পড়ল ঘরের মধ্যে। ঘরে রাখা হ্যারিকেনটা যেন থরথর করে কেঁপে উঠল একবার। বাইরে জ্যোৎস্নার আলোয় স্পষ্ট সব দেখা যাচ্ছিল। ও দেখল বেশিরভাগই ধানের জমি দূর দূরান্ত অবধি ছড়িয়ে আছে। বহু দূরে মিটমিট করে জ্বলছে কিছু আলো। সম্ভবত ওই গ্রামটাই ওরা পেরিয়ে এখানে এসেছে। ধানের জমির মাঝখানে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। এই সময় মনামি ঘরে ঢুকে তার উদ্দেশ্যে বলল, এখনো ওখানে দাঁড়িয়ে কি দেখছিস লীনা? চেঞ্জ করে নে তো। হ্যাঁ? তারপর সবাই মিলে বসে একটু জমিয়ে গল্প করি, চল না। ও দেবলীনার সম্বিত ফিরল। জানালাটা বন্ধ করতে করতে মনামির উদ্দেশ্যে সম্মতিসূচক মাথা নাড়ল। একটু পরেই ওরা সকলে প্রায় একসাথে তৈরি হয়ে নিচে নেমে এলো। আবির আগে থেকেই নিচে হাজির। ও শিবচরণের সঙ্গে কিছু আলোচনা করছে। এবার সৌরভ একটা বেতের চেয়ারে বসে পড়ে বলল, আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছো হে বীর আবির সিংহ? আবির ওদের দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরে না, ও কিছু না। কি হয়েছে ব্রাদার? এনি প্রবলেম? আরে শিবচরণ বলছে নাকি আমাদের তাড়াতাড়ি রাতে খাবার খেয়ে নিতে। ওরা নাকি রাতে এখানে থাকবে না, গ্রামে ফিরে যাবে। সে কি, আমরা সারা রাত এখানে একা থাকবো? আরে একা কোথায়, আমরা এতগুলো মানুষ আছি। ওইটুকু রাত তো কাটানো, ও কেটে যাবে। সারাদিন যা দখল গেছে, এক ঘুমে রাত কভার করে দেবো। এবার সকলে জয়ন্তকে সমর্থন করল। সূর্য শিবচরণের উদ্দেশ্যে বলল, কিন্তু বাড়িতে অতিথি এসেছে দেখেও তোমরা তোমরা থাকতে চাইছো না কেন বলো তো? ব্যাপারটা কি? আরে না না দাদা বাবুরা, মোড়ল মশাইয়ের করা হুকুম আছে বটে, রাতে যেন গ্রামে ফিরে যাই, তাই থাকা কোনোভাবেই চলবে না বটে। এই বলে যেন বাড়তি প্রশ্ন এড়াতেই সে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেল। রাতের বেলায় তাদের তাড়াতাড়ি খাইয়ে শিবচরণ আর তার স্ত্রী বিদায় নিল। তখন ঘড়িতে রাত 9টা বাজে। শিবচরণ চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। তখনও কারেন্ট আসেনি। ওরা সবাই মিলে ঠিক করলো যে কোনো একটা ঘরে বসে গল্প করবে। সবাই মিলে দোতলাতে পৌঁছানোর পরে দেবলীনা বলল, তোরা সবাই আবিরদের ঘরে যা, আমি একটু আসছি। এই বলে ও চলে গেল নিজেদের ঘরের দিকে।
ব্যাগ থেকে ব্রাশ বের করে ও বাথরুমের দিকে এগোলো। বাথরুমেও একটা হ্যারিকেন বসানো হয়েছে। ব্রাশ করে সামান্য চোখে মুখে জল দিয়ে ও যখন আয়নাটার দিকে তাকালো, তখন ওর মনে হলো পিছনের দেওয়াল বেয়ে কিছু একটা যেন ওপর দিকে উঠে যাচ্ছে। দেবলীনা একটু হকচকিয়ে গেল, কিন্তু পিছন দিকে ঘুরে দেওয়ালে কিছুই দেখা গেল না। এবার আয়নার দিকে ফিরেই ও আবার চমকে গেল। আয়নায় নিজের চোখের দিকে তাকালে নিজের প্রতিচ্ছবির সাথে চোখাচোখি হয়ে যাওয়ার কথা, কিন্তু আয়নায় দেবলীনার চোখ দুটো স্থির হয়ে আছে পেছনের দেওয়ালে। এবারে তার নিজেরই অবয়ব তার দিকে লম্বা লম্বা আঙুল তুলে পিছনের দেওয়ালে কিছু একটার দিকে নির্দেশ করল। প্রচণ্ড ভয়ে সেদিকে আস্তে আস্তে ফিরল দেবলীনা। তারপরে দেওয়ালের উপরে দৃষ্টি ফেলে যখন কিছুই দেখতে পেল না, তখন তাকালো সামান্য উপরের দিকে। তাকাতেই তার সারা শরীর দিয়ে যেন একটা হিমশীতল বাতাস বয়ে গেল। প্রচণ্ড আতঙ্কে ওর গলা দিয়ে কোনো আওয়াজও বের হলো না। ও দেখল বাথরুমের ছাদ থেকে উল্টো দিকে ঝুলে আছে একটি ফ্যাকাশে হয়ে যাওয়া শীর্ণকায় নারী মূর্তি। চুলগুলো তার উল্টো দিকে ঝুলছে। সে তাকিয়ে আছে সোজা দেবলীনারই দিকে। সেই মূর্তি বিরাট একটা হাঁ করল। দেবলীনা নিজেকে আর স্বাভাবিক রাখতে পারল না। প্রচণ্ড জোরে চিৎকার করে মেঝেতে বসে পড়ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এদিকে সবাই যখন গল্পে মত্ত, তখন সৌরভ হঠাৎ বলে উঠল, আচ্ছা, অনেকক্ষণ তো হয়েছে, দেবলীনা আসছি বলে সেই যে ঘরে গেল, এখনো কেন এলো না? এবারে অন্যরাও ব্যাপারটা খেয়াল করল। সূর্য ব্যস্ত হয়ে বলল, এ চল চল, একবার ওকে খুঁজে আসি, কোথায় গেল মেয়েটা, চ চ চ চ। এই বলে দরজার দিকে পা বাড়াতেই তার ঠিক সামনে এসে দাঁড়ালো দেবলীনা। কোথায় যাচ্ছিস? সূর্য খানিকটা হক চকিয়ে গেল। তোকেই তো ডাকতে যাচ্ছিলাম, সেই যে আসছি বলে গেলি তো গেলি তারপর থেকে। পা কাটা হাত কাটা সবই মজা হবে। অনেক রাত অবধি ওরা গল্প হাসি ঠাট্টা করার পর যখন সকলেই বেশ ক্লান্ত, তখন বীরু একটু ঘুমানোর প্রস্তাব দিল। ওর কথায় অন্যান্য সকলেই সমর্থন জানালো। সৌরভ হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, আরে এ তো সবে রাত 11টা, আর দেখ চারপাশটা দেখে মনে হচ্ছে কতই না রাত হয়ে গেছে। গ্রামের সামান্য রাত মানেই যেন গভীর রাত, আর তার উপরে কারেন্টও নেই। আশ্চর্য, সেই যে গেছে তো গেছেই। হ্যারিকেনের আলোতে ওদের অনেকগুলো বড় বড় প্রতিবিম্ব তৈরি হয়েছিল দেওয়ালে। সেগুলোর দিকে তাকিয়ে মনামি বলল, আমার কিন্তু রাত বাড়ার সাথে সাথে কেমন গাটা একটু ছমছম করছে জানিস। ঠিক সেই সময় বাইরে একটা রাত চড়া পাখি কর্কশ স্বরে চিৎকার করে উঠল। সকলে একে অপরের একবার মুখ চাওয়াচাওয়ি করে নিল। শুধু দেবলীনা কেমন যেন এক দৃষ্টে তাকিয়ে রইল মেঝের দিকে। আবির দেবলীনাকে বলল, আরে দেবলীনা, তোর কি হয়েছে রে? ঘরে ঢোকার পর থেকে তুই কোনো কথাই বলছিস না। শরীর ঠিক আছে তো? দেবলীনা শুধু নিজের মাথাটা হ্যাঁ সূচক ভঙ্গিতে নাড়ল।
সকলে এবারে যে যার ঘরে উঠে যেতে লাগলো আস্তে আস্তে। মনামি আর দেবলীনা তাদের ঘরে ঢুকতেই দেবলীনা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জানালাটা খুলে দাঁড়ালো। মনামি এবারে বিরক্ত হয়ে তাকে বলল, আরে কি করছিস? ঠান্ডা আসছে তো, জানলাটা বন্ধ করে দে না। দেবলীনা কিছু বলছে না দেখে মনামি ওর পাশে এসে দাঁড়ালো। এবারে দেবলীনা ওর বাঁ হাতটা বাইরের দিকে নির্দেশ করে তাকে বলল, কাকতাড়ুয়াটা কেমন এগিয়ে এসছে দেখ। সন্ধেবেলাতেও ওটাকে ধান জমির মাঝ বরাবর দেখেছিলাম, এখন অনেকটা এগিয়ে এসছে ওটা, তাই না? কথাটা শুনে মনামির শরীরটা ভয়ে কেঁপে উঠল। দেবলীনার হাতটা ধরে সে বলল, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর এটা কিভাবে সম্ভব? একটা কাকতাড়ুয়া হঠাৎ কিভাবে? কথাটা বলতে বলতেই সে একবার তাকালো জানালার দিকে, আর প্রচণ্ড ভয়ে কয়েক পা পিছিয়ে এসে মাটিতে পড়ে গেল মনামি। কাকতাড়ুয়াটা এখন তাদের দোতলার জানালায় মুখ বাড়িয়ে শূন্যে ভাসছে। কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারল না মনামি। প্রচণ্ড ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক সেই সময় দেবলীনা আস্তে আস্তে তার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কেমন অন্যরকম দেখাচ্ছে তাকে। এবারে সে মনামির দিকে তাকিয়ে হাসতে লাগলো। এমন বিচিত্র হাসি সে কোনোদিনও দেবলীনা কেন কাউকেই হাসতে দেখেনি। দেবলীনার ঠোঁটের হাসিটা একদিকের কান থেকে অন্যদিকে কান অবধি বিস্তার করেছে। দেবলীনা তার ওই ভয়ঙ্কর কুৎসিত হাসিটা হাসতে হাসতে এবার এক পা করে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। মনামি ওই দৃশ্য দেখতে দেখতে ভুলেই গেল যে ওর এক্ষুনি পালানো দরকার। যখন ওর সম্বিত ফিরল তখন অনেকটা দেরি হয়ে গেছে। দেবলীনা এসে বসেছে ওর সামনে। ভয়ে আর্তনাদ করতে গেল মনামি, আর ঠিক তখনই দেবলীনা তার বড় বড় নখগুলো ঢুকিয়ে দিল মনামির গলার ভিতরে। কোনো শব্দ না করেই মনামির শরীরটা কাঁপতে কাঁপতে মেঝেতে চিত হয়ে পড়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো তার গলা দিয়ে। ছটফট করতে করতে তীব্র যন্ত্রণায় মৃত্যু হলো তার। এদিকে অন্যান্য ঘরগুলোতে যারা ঘুমোচ্ছিল তারা কিছুই জানতে পারল না। রাত তখন প্রায় 2টো হবে। হঠাৎ সৌরভের বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ল। ঘরের হ্যারিকেনটা কমানো ছিল, সেটাকে উস্কে দিয়ে সে একবার দেখল সূর্য আর জয়ন্তর দিকে। দুজনেই অঘোরে ঘুমোচ্ছে। ও আর কাউকে বিরক্ত না করে একাই নেমে পড়ল খাট থেকে। হ্যারিকেনটা হাতে নিয়ে ও ঘরের বাইরে বেরিয়ে এসে লম্বা বারান্দাটা দিয়ে হাঁটতে লাগলো। দেবলীনাদের ঘরের সামনেটা আসতেই হঠাৎ ওড়কে গিয়ে পড়ে গেল সৌরভ। হাতের হ্যারিকেনটা পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সেই আলো মেঝেতে এসে পড়েছে। সৌরভ দেখল সারা মেঝে ভেসে যাচ্ছে কালচে রক্তে। প্রচণ্ড ভয় পেয়ে গেল ছেলেটা। এসব কি? কোথা থেকে এত রক্ত এলো এখানে? একটা আশঙ্কায় কোনো ক্রমে উঠে দাঁড়ালো সৌরভ। হ্যারিকেনটা তুলে নিয়ে রক্তর উৎস খুঁজতে গিয়ে দেখল রক্তের স্রোত দেবলীনাদের ঘরের দরজাটার তলা দিয়ে চুইয়ে চুইয়ে আসছে। এক ঝটকায় দরজাটা খুলে ফেলল।
সামনেই মাটিতে রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে মনামি। তীব্র বেগে ও গিয়ে ঝুঁকে পড়ল মনামির ওপর। কি বিভৎসভাবে মৃত্যু হয়েছে তার। মনামি, ঠিক সেই সময় ওপর থেকে এক ফোঁটা তরল এসে পড়ল ওর কানের কাছে। হাত দিয়ে পরখ করেও বুঝল এক ফোঁটা রক্ত। সঙ্গে সঙ্গে ওপর দিকে তাকাতে সৌরভ দেখতে পেল দেবলীনা ছাদ থেকে উল্টো হয়ে ঝুলছে। এদিকে একটা বিশ্রী স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল সূর্যর। এই এত শীতের মধ্যেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। সারা ঘরটা অন্ধকারে ডুবে আছে। বিছানায় উঠে বসতে যাচ্ছিল সূর্য, কিন্তু হঠাৎ যেন কিসের একটা চাপ অনুভূত হলো নিজের শরীরটার ওপর। মনে হলো কেউ একজন যেন তার উপরে বসে আছে। মাথাটা সামান্য তুলে সামনের দিকে তাকাতেই সর্বাঙ্গ হিম হয়ে গেল ওর ওপরে কেউ যেন দু পায়ে ভর করে বসে আছে। চুলগুলো তার মুখটাকে ঢেকে রেখেছে। ভয়ে গলা শুকিয়ে গেছে সূর্যর। সে কোনো ক্রমে ঘাটটা ঘুরিয়ে দেখল পাশে জয়ন্ত শুয়ে আছে। একবার ঢোক গিলে নিয়ে ভয়ে জড়ানো গলায় ও কোনো মতে ডাকবার চেষ্টা করল জয়ন্তকে, কিন্তু কোনো আওয়াজই গলা দিয়ে বের হলো না। এবারে সূর্য কনুই দিয়ে একটা ঠেলা মারল জয়ন্তর গায়ে। সেই আঘাতেই জয়ন্তর মাথাটা একটা ফুটবলের মতো ধর থেকে আলাদা হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। ভয়ে আতঙ্কে চিৎকার করতে যেতেই পেছন থেকে একটা হাত এসে চেপে ধরল সূর্যর গলা, আর প্রায় সঙ্গে সঙ্গেই অস্বাভাবিক আতঙ্কে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল ছেলেটার। সূর্যর নিথর দেহটা পড়ে রইল অন্ধকার ঘরের বিছানার উপরে। দরজায় বেশ জোরে জোরে কেউ আঘাত করছে। আবিরের আর বীরুর ঘুম ভেঙে গেল সেই শব্দে। ছটপট উঠে বসে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো ওরা। বীরু জোর গলায় বলল, আরে দাঁড়া দাঁড়া, আসছি। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওরা এগিয়ে গেল দরজার দিকে। আবিরও ওর পেছনে পেছনে। দরজাটা খুলে ফেলতেই সৌরভ ঝড়ের মতো ঘরে ঢুকে আগেই দরজার ছিটকিনি দিয়ে দিল। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে আমাদের। আবির ওর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, কেন রে, কি হয়েছে? মৃত্যু আমাদের পিছু ধাওয়া করেছে। মনামি, জয়ন্ত, সূর্য কেউ বেঁচে নেই, সবাইকে মেরে ফেলেছে। কি কি যে আজে বাজে বকছিস তুই? স্বপ্ন টপ্ন দেখছিস নাকি? আমার কথা বিশ্বাস না হলে দেখে আয়, ওদের বিকৃত লাশগুলো পড়ে আছে ঘরে। আবিরের দিকে তাকিয়ে সৌরভ বলল, এ কোন অভিশপ্ত বাড়িতে নিয়ে এসছিস আমাদের আবির? তুই সবটা জানতিস, সবটা, তাই না? হ্যাঁ, এই জন্যই শিবচরণ আর ওর বউ রাত কাটাতে মনে হয় রাজি হয়নি। খাটের ওপর গিয়ে নিজের মাথাটা দুহাতের মুঠোয় ধরে সৌরভ বসে পড়ল। হঠাৎ আবির ওদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, না না, আমি এসব বিশ্বাস করি না। তুই সব ভুল বলছিস, এসব কিছু হয় না সৌরভ। আর যদি এরকম কিছু হয় তবে আমি সেটা নিজের চোখে দেখতে চাই। আবির থাম, আবির। এই বলে কাউকে এক সেকেন্ড সময় না দিয়ে দরজা খুলে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল আবির।
বীরু আর সৌরভ হতচকিত হয়ে ওর পিছনে ছুটতে লাগলো, কিন্তু আবির থামল না। ও এক ছুটে বারান্দা পেরিয়ে মনামির ঘরে ঢুকে পড়ল। বীরু সৌরভের হাত ধরে টেনে বলল, আরে কি হলো, চল, আরে আবিরকে বাঁচাতে হবে। কথাটা শুনে সৌরভ ফিরে তাকালো বীরুর দিকে, কিন্তু কোথায় সে? এই মাত্র তো সে তার পাশে ছিল, কোথায় গেল? অবাক বিস্ময়ে হতভম্ব হয়ে গেল সৌরভ। দুবার নাম ধরে ডাকল সে বীরুর, প্রত্যুত্তরে কোনো শব্দ শুনতে পাওয়া গেল না। এবারে সৌরভ সম্পূর্ণ একা। এখন কি করবে ও বুঝে উঠতে পারল না। প্রচণ্ড ভয় করতে লাগলো ওর বারবার মনে হতে লাগলো কয়েকটা ছায়া মূর্তি যেন ওর আশেপাশে ঘোরাঘুরি করছে। মনে মনে সৌরভ ভাবল, না 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 না, এইভাবে ভয় পেলে চলবে না, আমাকে বাইরে বেরোতেই হবে। যে ঘরে মনামির দেহটা পড়ে আছে সেই ঘরে সাংঘাতিক একটা পিশাচিনীর মুখোমুখি হয়েছিল ও। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়েও পালাতে পেরেছিল ওখান থেকে। একবার যখন ও বেঁচে গেছে, এবার এই বাড়ি থেকে ও বেরিয়েই ছাড়বে। সিঁড়ির দিকে অগ্রসর হলো সৌরভ। 2-3টে সিঁড়ি নামতেই ওর বুকটা ধক করে উঠল। সিঁড়ির নিচে ধনুকের মতো উল্টো হয়ে 4 হাত পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দেবলীনা। কি বিভৎস লাগছে তাকে, যদিও ও এটা আগেই বুঝে গেছে যে এটা দেবলীনা নয়, অন্য কেউ ওর শরীরটাকে দখল করে রেখেছে। এবারে শরীর উল্টো করেই হামাগুড়ি দেওয়ার মতো ওই বিকৃত মূর্তিটা সিঁড়ি বেয়ে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। ভয় এক পা করে পিছিয়ে যেতে লাগলো সৌরভ। এবারে দেবলীনার দেহটা হঠাৎ করেই খুব দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। হতভম্ব হয়ে গেল সৌরভ, আর নড়বার ক্ষমতা রইল না। ঠিক সেই মুহূর্তে কেউ একজন যেন ওর হাত ধরে টান মারল। মুখটা ঘুরিয়ে সৌরভ দেখল আবির। আবির তাকে গায়ের জোরে টেনে হিঁচড়ে সিঁড়িটা দিয়ে আবার উঠিয়ে নিয়ে ছুটতে লাগলো বারান্দাটা ধরে। সে বলল, ওদিকে আরেকটা সিঁড়ি আছে, চল পালাতে হবে। একবার মুখটা ফিরিয়ে পিছনে দেখল সৌরভ। দেবলীনার উল্টো দেহটা খুব দ্রুত টিকটিকির মতো দেওয়ালের গা দিয়ে ছুটে আসছে। আবির চেঁচালো, পিছনে দেখিস না, যত তাড়াতাড়ি সম্ভব দৌড়াও দৌড়াও। পরে সিঁড়িটার কাছে এসে ওরা দুজনে স্রেফ কয়েকটা ঝাঁপে সিঁড়িটা পার করে নিচে নেমে এলো। সদর দরজাটা দেখা যাচ্ছে এখান থেকে। ছুটে গিয়ে দরজাটা খুলতে যাবে, ঠিক সেই সময় পিছন থেকে বীরুর গলা শোনা গেল, আমাকে তোরা নিয়ে যাবি না আবির? একবার পিছনে ফিরে তাকালো ওরা। একটু দূরে ওই সিঁড়ির মুখটাতে বীরু দাঁড়িয়ে আছে, ওর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। বীরু আবার বলে উঠল, দেখ না কি হাল হয়েছে আমার। এই বলে ও নিজের মাথাটা ঘাড় থেকে খুলে মেলে ধরল ওদের দিকে। প্রচণ্ড ভয়ে সৌরভ গলা ফাটিয়ে চিৎকার করে এক হ্যাঁচকা টানে খুলে ফেলল দরজাটা। এক ছুটে সামনের বাগানটা পেরিয়ে গেল ওরা, কিন্তু সৌরভ বাইরে এসে দাঁড়ালেও আবির গেটের বাইরে এলো না। বাইরে বেরিয়ে আয় আবির, ওরা এখানে আমাদের কিচ্ছু করতে পারবে না। এবারে আবির কেমন খ্যাস খ্যাসে গলায় বলল, এই বাড়ির রাস্তাটুকু তোকে একাই যেতে হবে ভাই। এই বাড়ি ত্যাগ করা আমাদের কারোর পক্ষেই আর সম্ভব নয়। আবির বাড়িটার ভেতরে পা বাড়ালো। ও পিছন ঘুরতেই সৌরভ দেখতে পেল ওর পিঠে একটা কাটারি অর্ধেক ঢুকে আছে,
চাপ চাপ রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে।